খা খা, কয়েকটা লাঠির বাড়ি খা। মা, মেরো না মা, ও তো চোখে ভালো দেখে না, তাই ভুল করে ধাক্কা লেগে গেছে। চোখে দেখে না তো এখানে মরণ দশা করতে এসেছে কেন? এখন নতুন কলস কেনার টাকা কোথায় পাবো শুনি? তুমি শুধুই টাকার কথা ভাবো মা, ধবলিও তো ভয় পেয়েছে, দেখো ওর চোখ দিয়ে জল পড়ছে, আর কত কষ্ট সহ্য করছে বোবা প্রাণীটা। জল তো পড়বেই, এই অলক্ষণে গরুটা না বিদায় হওয়া পর্যন্ত আমাদের সংসারে শান্তি ফিরবে না। এই নো কবিতা, আজ একটা ছোট্ট কাজ পেয়েছিলাম। মজুরি পেয়ে এই কটা চুনোপুটি মাছ জোগাড় করতে পেরেছি। রাত তো অনেক হলো, এখন জলদি করে এগুলো রেঁধে ফেলো দেখি। এ কি গো, তুমি দেখি বাজার থেকে শুধু এই কটা চুনোপুটি মাছই নিয়ে এসেছো। ঘরে তো কোনো আনাজপাতি নেই, শুধু মাছ দিয়ে আমি কি রান্না করব শুনি? সারাটা দিন হাড় ভাঙা খাটুনি খেটে যা কয়েকটা টাকা পেয়েছি, তা দিয়ে এর চেয়ে বেশি আর কিছুই কেনা সম্ভব ছিল না আমার পক্ষে। সব সময় তো বার ভালো মাইনে পাই না। রোজ রোজ তোমার মুখে এই একই অজুহাত আমার আর সহ্য হচ্ছে না। এই অভাবের সংসারে ওই কানা গরুর আপদ না আনলে আমাদের আজ এই দশা হতো না। তুমি কি সব বিষয়ে ওই গরুর দোষ খুঁজে পাও? এই কানের কাছে এত অনবরত ঘ্যান ঘ্যানানি সইবার চেয়ে আমার বাইরে থাকাই অনেক ভালো। কানাই রাগ করে ঘর থেকে বেরিয়ে পড়ে। কবিতা একা একা বিড়বিড় করতে থাকে এবং উঠোনে থাকা গরুটির দিকে তাকিয়ে চিৎকার করে। সব অলক্ষণে কাণ্ড ওই গরুর জন্য। আমাদের সংসারে অভাব আর অশান্তি ডেকে আনা ছাড়া ওই আপদটা আর কোনো কাজেই তো লাগছে না। ধবলি নামের গরুটির চোখ দিয়ে জল পড়তে থাকে। সে খুব কষ্টে দড়ি ছিঁড়ে নিঃশব্দে উঠান থেকে অন্ধকারের দিকে চলে যায়। ওরে পচা, ওই দেখ কিসের ছায়া! এত রাতে নির্জন হিজল তলায় নির্ঘাত কোনো ভূত প্রেতসে হাজির হয়েছে রে। এই থামো হরিদা, একটু আলো ফেলে দেখি আগে। আরে না না, এ তো দেখছি একটা সাদা রঙের গরু। আরে, এ তো সেই কানাইয়ের কানা গরুটা। হ্যাঁ, এত রাতে এই গরুটা এখানে একা একা কি করছে? চল তো পচা, একে আর চুরি করে কোথাও বিক্রি করে দি, কেউ রাতে টের পাবে না। এই কানা গরু আবার কি কিনবে শুনি? এর যা শরীর, কসাইখানায় দিলেও তো মনে হয় না খুব একটা ভালো টাকা পাওয়া যাবে। আরে যা পাই তাই লাভ, অন্তত আজ রাতের পকেট খরচটা তো উঠবে। হ্যাঁ, তুই দড়িটা শক্ত করে ধর, আমি ওটাকে পিছন থেকে জাপটে ধরি। ধবলি হরিকে চিনতে পারে এবং তার পুরনো শাস্তির কথা মনে পড়ে যায়। সে রাগে হরিকে শিং দিয়ে এক প্রচন্ড জোরে গুঁতো মারে। ওরে বাপ রে বাপ রে বাপ, এই জানোয়ারটা আমার শিং দিয়ে মেরে একদম আসমানে তুলে দিল রে। আমার কোমরটা মনে হয় শেষ হয়ে গেল। হরিদা, এই তো গরু না, এ যেন আসতো এক জমদূত। তোমার তো খুব চোট লেগেছে। আমি গাছে না উঠলে আমার কপালেও খারাপ ছিল। এখন তবে উপায়? আর উপায় দিস না পচা, আগে আমাকে ধরে কোনো মতে বাড়ির দিকে নিয়ে চল। এই অপমানের প্রতিশোধ আমি ঠিকই নেব। ওই কানাইকে আমি দেখেই ছাড়বো। হ্যাঁ, এই কানা গরুকেও আমি দেখে নেব। ওরে বাবা রে, মা যেটা বোধহয় গেছে রে। ওরে পচা, আমার শরীরটা ব্যথায় ফেটে যাচ্ছে রে। তুই জলদি গিয়ে মহাজন বাবুর লাঠিয়ালকে ডেকে নিয়ে আয়, এর একটা হিল ল্যাচ করতেই হবে। রাতের বেলায় হরির কথা শুনে পচা মহাজনের লাঠিয়ালকে নিয়ে আসে। আরে কি হয়েছে হরিদা, এত রাতে আমায় তলব করলে কেন? কার হাড্ডি মাংস আলাদা করতে হবে শুনি, কার উপর লাঠি চালাতে হবে? ওই কানাইয়ের কানা গরুটা আমার কোমর ভেঙে দিয়েছে। তুই পচাকে নিয়ে গিয়ে ওটাকে যেখান থেকে পারিস ধরে নিয়ে আয়। আজ ওর একদিন কি আমার একদিন। ওরে বাপু, সামান্য একটা গরুর উপর লাঠি চালাতে গিয়ে আমি কোনো ঝামেলায় জড়াতে পারবো না। তুমি বরং ভালো কোনো কবিরাজ দেখাও গা, যাও।
যাবি না মানে? তুই যদি আজ আমার কথা না শুনিস তবে কাল সকালে আমি মহাজন বাবুকে বলে তোর ওই লাঠিয়ালগিরি আর একবারে ঘুঁচিয়ে দেবো। হরির কথা শুনে ভয়ে লাঠিয়ালার পচা হিজল তলায় যায় এবং গরুটিকে পেছন থেকে অতর্কিতে দড়ি দিয়ে বেঁধে ফেলে হরির বাড়িতে নিয়ে আসে। এবার দেখ কেমন লাগে বাচ্চা দন। হ্যাঁ বচা, তুই জলদি ঘর থেকে আবার ধারালো ছুরিটা নিয়ে আয় তো দেখি। অনেক তেজ দেখি আবার কোমর ভেঙেছিস না? এই এই দেখ, আজ আমি তোর শিং দুটো গোড়া দেখে কেটেই ফেলবো, তবে আমার বুকটা শান্ত হবে। এটা খুব অন্যায় হরিবাবু। একটা অবলা জীবের ওপর এমন অত্যাচার করবেন না। এই পচা বেটা, লাঠিয়ালকে এখান থেকে নিয়ে যা, এখন আর তার কোনো দরকার নেই। এই বলে হরি ধারালো করাত দিয়ে গরুর শিং দুটো কেটে ফেলে, তারপর বাঁধন খুলে দেয়। এ কি ধবলি, তোর এই করুণ দশা কে করলো রে? তোর মাথা থেকে রক্ত পড়ছে কেন, আর তোর শিং দুটোই বা কোথায় গেল? তোকে আর এই গ্রামে রাখা যাবে না ধবলি, সবাই তোর ওপর খুব অত্যাচার করছে। আমি তোকে এখনই সেই বুড়িমার কাছে ফিরিয়ে দিয়ে আসবো। তুই অনেক অত্যাচার সহ্য করেছিস, আর না, চল চল আমার সাথে। কানাই গরুটিকে নিয়ে বুড়িমার বাড়ির ঠিকানায় যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কোনো ঘর নেই, শুধু ধুধু মাঠ। এক পথচারী সেখান দিয়ে যাচ্ছিল। ও ভাই, একটু শুনবেন? এই খালের পাড়ে এক বৃদ্ধা মা থাকতেন তার নাতনিকে নিয়ে। তাদের ঘরটা ঠিক কোথায় ছিল বলতে পারেন? আরে পাগল নাকি? এখানে কোনো মানুষের বস্তি নেই বহুকাল। অনেক আগে এক বুড়ি থাকতো, যার নাতনি বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। বলছেন এসব? মারা গিয়েছিল? হ্যাঁ মশাই, আপনি যে বুড়ির কথা বলছেন তিনি আর বেঁচে নেই। এসব অলিক কথা বাদ দিয়ে জলদি এখান থেকে চলে যান দেখি, জায়গাটা ভালো না। ওই লোকটা যা বলেছে সব সত্যি বাবা কানাই। আমি এক অতৃপ্ত আত্মা, শুধু আমার এই অভাগা গরুটার টানেই আমি আজও মুক্তি পাইনি। বুড়িমা, আমার ঘরে খুব অভাব, আর কে বা কারা যেন ধবলের এই সুন্দর শিং দুটো কেটে নিয়েছে। ও কি বলতেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার দেওয়া গরুটাকে নিয়ে আমি আরো বেশি কষ্ট দিয়ে ফেলেছি বুড়িমা। গরুটার প্রতিটা চোখের পানির ফোঁটা আমায় খুব যন্ত্রণা দেয়। আহারে বেচারা, আজ থেকে তুই এই অবলা গরুর সব কথা মানুষের মতো বুঝতে পারবি। আর কাল সকালে দেখবি ওর মাথায় নতুন সোনার শিং গজিয়েছে। কি বলছেন বুড়িমা? কানা গরুর সোনার শিং? এ তো অসম্ভব। ওই সোনার শিং দিয়ে তোদের সব দুঃখ আর অভাব চিরতরে মুছে যাবে। এখন আমি শান্তিতে বিদায় নিতে পারবো রে বাবা। সারা জীবন গরুটা আমার কষ্ট করেছে, এখন আর কষ্ট দিস না। কানাই কিছু জিজ্ঞেস করার আগেই বুড়িমা হঠাৎ মিলিয়ে গেলেন। কানাই অবাক হয়ে দেখে সে এখন ধবলের মনের কথা সব বুঝতে পারছে। চলো মালিক, অনেক হয়েছে, এবার আমরা বাড়ি ফিরে যাই। কাল থেকে আমাদের এক নতুন জীবন শুরু হবে। ধবলি রে, তোর সাথে এমন কাজ কে করেছে রে? মালিক, ওই শয়তান হরি আর পচা মিলে মহাজনের লাঠিয়ালকে দিয়ে আমার এমন করিয়েছে। লাঠিয়াল করতে চাইনি, জোর করে ওই হরি করিয়েছে। তুই কোনো চিন্তা করিস না, এই নিষ্ঠুরতার শাস্তি তার একদিন পাবেই পাবে, তুই দেখিস। এ কি গো,
তুমি আবার এই আপদটাকে কোথা থেকে খুঁজে নিয়ে এলে? আর ওর মাথার এই দশা কেন? শিং দুটো কে এমন নির্দয় ভাবে কেটে নিয়েছে? বাবা, আমার ধবলের শিং দুটো কোন নিষ্ঠুরে কেটে দিয়েছে? আমার ধবলের বুঝি অনেক কষ্ট হয়েছে। মালামা, কাঁদিস না। কবিতা, তোমার ওই বিষাক্ত কথা সইতে না পেরে ধবলে আজ ঘর ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, আর সেই সুযোগে হরি আর পচা মিলে ওর এই সর্বনাশ করেছে। এখন সব দোষ বুঝি আমার? দেখবে তোমার ওই গরু নিশ্চয়ই ওদের কোনো ক্ষতি করেছিল, নইলে ওরা শুধু শুধু কেন ওর শিং কাটতে যাবে? তুমি একদম চুপ করো তো কবিতা। তুমি কি জানো এই অকারণে অবলা প্রাণীটাকে তারা কতটা কষ্ট দিয়েছে? ধবলি আমায় আজ সব কথা নিজের মুখে বলেছে। তুমি তুমি কি পাগল হয়ে গেলে নাকি? গরু আবার মানুষের মতো কথা বলে কোনোদিন? দিন দিন তোমার মতিভ্রম হচ্ছে দেখছি। আমি পাগল হইনি কবিতা, বুড়িমার আশীর্বাদে আমি এখন ধবলির মনের ভাষা বুঝতে পারি। বিশ্বাস করো, হরিরা ওকে চুরি করার চেষ্টা করেছিল। তাছাড়া এই সিং দুটো আবার হবে সোনার রূপে। থাক থাক, অনেক গাল গল্প শুনিয়েছো। এখন এই শিং কাটা গরু নিয়ে কি করবে তাই শুনি। এই পঙ্গু জানোয়ারটাকে খাওয়ালে আমাদের পেটে আর কিছুই জুটবে না। ওগো, জলদি বাইরে এসো, নিজের চোখে দেখে যাও কি অলৌকিক কাণ্ড। ধবলির মাথায় তো দেখছি ঝকঝকে সোনার শিং গজিয়েছে। আমি তো তোমাকে কাল রাতেই বলেছিলাম কবিতা, কিন্তু তুমি তো আমার কথা হেসেই উড়িয়ে দিলে। দেখলে তো বুড়িমার কথা কেমন অক্ষরে অক্ষরে ফলে গেল। মালামা, তুই জলদি ঘর থেকে একটা ধারালো ছুরি আর একটা বাটি নিয়ে আয় তো দেখি, আজ আমাদের সব কষ্টের অবসান হবে। এই তো বাবা, আমি এখনই নিয়ে আসছি। আমি জানতাম আমাদের ধবলি কোনো সাধারণ গরু নয়, ও আমাদের ভাগ্য ফেরাতেই এসেছে। কানাই সাবধানে শিং থেকে কিছুটা সোনার গুঁড়ো বাটিতে সংগ্রহ করে। কবিতা এসব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে। দেখেছো তো মা, তুমি যাকে এতদিন অলক্ষণে বলে অবহেলা করেছো, সেই ধবলি আজ আমাদের চিরদিনের অভাব ঘুচিয়ে দিল। কত সোনা জমেছে বাটিতে, দেখেছো? মারে, আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। আসলে আমি যা বলেছি সবই অভাবের তাড়নায়। আমার মাথা ঠিক ছিল না। কবিতা, আমি স্যাকরার দোকানে যাচ্ছি সোনা বিক্রি করতে। ওই কানাই, এমন খাঁটি আর উজ্জ্বল সোনা তো আমি এই জন্মে দেখিনি বাপু। সত্যি করে বলে তো, এত সোনা তুই হঠাৎ কোথায় পেলি? ওসব কথা বাদ দিন তো স্যাকরা মশাই। সোনা যেখানেই পাই না কেন, আপনি ন্যায্য দাম কত দেবেন সেটা দয়া করে আমাকে জানান। দাম তো অনেক হবে, কমিয়ে না বললে লাভ করতে পারবো না। এখানে যা সোনা আছে তাতে আমি তোকে নগদ 50,000 টাকা দিতে পারি। তুই রাজি থাকলে বল, আমি এখনই টাকা বের করে দিচ্ছি। আমি রাজি আছি মশাই, আপনি টাকাটা দিন। এই টাকা দিয়ে আজ আমি মালার জন্য ভালো খাবার আর কাপড় কিনে হাসি মুখে বাড়ি ফিরবো। এইসব যোগু আড়াল থেকে লক্ষ্য করছিল। কৌতূহলী হয়ে কানাইয়ের অগোচরে তাবাড়ি দিয়ে গরুর মাথায় সোনার শিং দেখে ফেলে। ও হরিদা, এই জব্বর একটা খবর নিয়ে এসেছি। কানাইয়ের বাড়ি যে কানা গরুটা ছিল না, তার দুটো সোনার শিং আছে। আজ খুবই কি সব কথা বলছিস রে যোগু? আমি তো শিং কেটে দিয়েছিলাম। বলো কি হরিদা, তাহলে যে আমি নিজের চোখে দেখে আসলাম, গরুর মাথায় সোনার শিং চকচক করছে। তাছাড়া কানাইদা স্যাকরার দোকানে সোনা বিক্রি করে টাকা নিয়ে ফিরলো গো। কি বলিস রে যোগু? আজ রাতেই তবে দেখতে হচ্ছে তো ব্যাপারটা। ওরে কানাই, জেগে ওঠ। আজ রাতে
হরি আর যোগু তোর ধবলির সোনার শিং চুরি করতে আসবে। তুই এখনই গিয়ে গ্রাম থেকে মোড়ল মশাইকে ডেকে নিয়ে আয়। ওরে বাবা, এই কি স্বপ্ন দেখলাম! বুড়িমা তো আমাকে সাবধান করে দিলেন। আমাকে এখনই মোড়ল মশাইকে খবর দিয়ে এখানে নিয়ে আসতে হবে। ওগো, এত রাতে উঠে বসলে যে, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ গো কবিতা, এখন আর কথা বলার সময় নেই। আমায় জলদি মোড়ল মশাইকে ডেকে আনতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে। তুমি জেগে থাকো। তড়িঘড়ি করে কানাই চলে যায় মোড়লের কাছে। কানাই মোড়লকে ডেকে তার শোবার ঘরে নিয়ে আসে। মোড়ল মশাই বিরক্ত হয়ে কানাইয়ের কাছে আসার কারণ জানতে চায়। বলি, ওরে কানাই, এই রাত দুপুরে আমার ঘুম থেকে তুলে নিয়ে এলি কেন? এমন গুরুতর ব্যাপার যে আমাকে তোর ঘরে এসে বসে থাকতে হচ্ছে? মোড়ল মশাই, আজ রাতে হরিয়ার যোগ্য আমার ধবলি সোনার শিং চুরি করতে আসবে। আপনি দয়া করে একটু অপেক্ষা করুন, ওদের হাতে নাতে ধরতে হবে। তুই জানলি কি করে যে ওরা আজ রাতেই চুরি করতে আসবে? তোর কাছে কি কোনো প্রমাণ আছে নাকি মিথ্যে সন্দেহ ওদের দোষী করছিস? আমি স্বপ্নে দেখেছি মোড়ল মশাই, বুড়িমা নিজে আমাকে সাবধান করেছেন। আপনি দয়া করে আমার কথা বিশ্বাস করুন, কিছুক্ষণের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। সত্যি তো রে, কানা গরু সোনার সিংহ দিয়েছে রে। দাঁড়াও, আমি যে একটু হাত বুলিয়ে আসি। ওরে বাপরে, কি জ্বালা! সিং তো আগুনে শলাকার মতো জ্বলছে হরিদা। সিংহে হাত দিতেই আমার হাতটা একদম কয়লার মতো পুরো কালো হয়ে গেল রে। দূর বোকা, সোনা কি কখনো আগুনের মতো গরম হয়? তোর হাতে আগের কোনো ফোসকা ছিল? শোনে দাঁড়া তো, আমি এক কোপে এই শিং দুটো একেবারে নামিয়ে নিচ্ছি। হরি ধবলির কাছে যেতেই ধবলি হরিকে চিনে ফেলে আর আবারও প্রচন্ড জোরে গুঁতো মেরে পাশের গাছের মগডালে ঝুলিয়ে দেয়। তাদের চিৎকারে মোড়ল ও পাড়ার সবাই ছুটে আসে। ওরে বাবারে, কেউ আমাকে উঁচু থেকে নামাও! এবার যে সোনার শিং দিয়ে গুঁতো মেরেছে কানা গরুটা, আমায় কে আছো, বাঁচাও! এই তোদের দশা, অন্যের ধন চুরি করার ফল হাতে হাতে পেলি তো। আজ তোদের এই চুরির বিচার আমি গ্রামবাসীর সামনেই করব। এই যোগু, গাছের আড়াল থেকে বের হয়ে আয় বলছি। ছি 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 ছি, যোগু, তুইও শেষ পর্যন্ত এই বদমাইশ শরীর পাল্লায় পড়লে। মোড়ল কাকু, আমি এদের কঠিন শাস্তি চাই, সাথে পচা কাকুরও। সেও আমার ধবলিকে কষ্ট দিয়েছে। এই কে আছিস? এদের তিনজনকে আজ সারা রাত গাছের সাথে বেঁধে রাখ, ওই পিঁপড়ার ডিবির সামনে। সারা রাত পিঁপড়ার কামড় খাক, সকালে এদের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে সারা গ্রাম ঘোরানো হবে। এ আমার আদেশ। মোড়ল বাবু, আমায় ক্ষমা করে দিন। এই বদমাইশ হরিদার কথা শুনতে গিয়ে আমার এমন হলো। এই নাক মলছি, কান মলছি, আর ওর কথা শুনবো না। চুপ কর, এই তোরা এদের নিয়ে বেঁধে রাখ, যা। মোড়লের কথায় হরি, যোগু আর পচাকে সারা রাত পিঁপড়ার ঢিবির কাছে রাখে। পরদিন সকালে তাদের সকলের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে সারা গ্রাম ঘোরানো হয়। সবাই দাঁড়িয়ে এদের পাপের শাস্তি দেখতে থাকে। দেখেছো বাবা, যারা অন্যের ক্ষতি করতে চায়, সৃষ্টিকর্তা তাদের এইভাবেই উচিত শিক্ষা দেন। ঠিক বলেছিস মা, আর এই অবহেলিত কানা গরুই আমাদের আবারও সুখের দিন দেখালো। তোকে কত আকথা কুকথা বলেছি, আমায় ভুল বুঝিস না। জানিসই তো, অভাবে স্বভাব নষ্ট হয়। আমারও তো তাই হয়ে গিয়েছিল। শোনো মা, চরম অভাব আর দারিদ্রতার যুদ্ধে যে শেষ পর্যন্ত টিকে থাকে, তারই যে বিজয় হয়, তাই না রে ধবলি?